হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার শিক্ষণী এডুকেশনাল গাইড চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমরা আগের ভিডিওতে অভিযোজনের কিছু গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জেনেছি। আজ আমরা আলোচনা করব অভিযোজনের পরবর্তী কিছু অংশ সম্বন্ধে। যেমন প্রথমেই আসি শারীরবৃত্তীয় অভিযোজন। এটা কিরকম? অর্থাৎ জীবেরা তাদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য তাদের শারীরবৃত্তীয় যেসব পরিবর্তন ঘটিয়েছে অর্থাৎ অভিযোজন ঘটিয়েছে, এটি হলো শারীরবৃত্তীয় অভিযোজন। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই সুন্দরী গাছের যে ম্যানগ্রোভ অরণ্যে যে সুন্দরী গাছ জন্মায়, তো সেই ম্যানগ্রোভ অরণ্যে এই সুন্দরী গাছের বিশেষ কিছু অভিযোজন আমরা দেখতে পাই। কীরকম সেগুলি হলো, যেমন প্রথমে আমরা দেখতে পাই সুন্দরী গাছের শ্বাসমূল। তো এটা কি? শ্বাসমূল হলো এমন এক ধরনের মূল যার সাহায্যে বাতাস থেকে সরাসরি সুন্দরী গাছ অক্সিজেন গ্রহণ করে। কেন তার প্রয়োজন কেন হলো? কারণ আমরা সকলেই প্রায় জানি যে ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ লবণাক্ত মাটি, তো সেই মাটিতে অক্সিজেনের পরিমাণ প্রচুর কম। তো সুন্দরী গাছ সেই অক্সিজেনের অভাব পূরণ করার জন্য অভিকর্ষের বিপরীতে তার মূলকে অভিযোজন করেছে। ঠিক আছে, সেই মূলের উপরি অংশে ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রের দ্বারাই এই সুন্দরী গাছ বাতাস থেকে বা পরিবেশ থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এটা যেমন এক ধরনের অভিযোজন। আবার এক ধরনের অভিযোজন ঘটিয়েছে, যেহেতু এরা লবণাক্ত মাটিতে জন্মায়, তো অতিরিক্ত লবণ তারা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পাতায় এবং বাকলে অর্থাৎ গাছের ছালে এরা সঞ্চিত করে রাখতে পারে এবং পরবর্তীতে সেই পত্রমোচন এবং বাকল মোচনের দ্বারা তারা এই লবণ ত্যাগ করে। এছাড়াও আমরা দেখতে পাই উট অর্থাৎ ক্যামেল। তো উট তো প্রায় আমরা সকলেই ছোটবেলা থেকে দেখেছি। আবার উটের সম্বন্ধে কিন্তু একটা নাম প্রচলিত আছে। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। কি ভাবছেন? জাহাজ? তো মরুভূমিতে তো জলই নেই, তো সেখানে জাহাজ চলবে কি করে? এটাই তো না, ব্যাপারটা সেরকম নয়। উটকে জাহাজের সাথে তুলনা করা হয়েছে। কিরকম? যে মরুভূমিতে আমরা জানি সেখানে জলের প্রচুর অভাব, সেখানে প্রাণী কেন উদ্ভিদরাও ঠিকঠাকভাবে জন্মায় না, গুটি কয়েক হাতে গোনা উদ্ভিদ জন্মায়। তো সেখানে সেই মরু উষ্ণ পরিবেশে এই জীবেরা বেঁচে থাকার জন্য নিজেকে অভিযোজন করেছে। কিরকম? যেমন প্রথমে আমরা লক্ষ্য করি যে উটের যে চামড়াটা থাকে সেই চামড়া কিন্তু খুব পুরু। এর ফলে কি হয়? তাদের যে লোমকূপ আছে তার সংখ্যা কিন্তু খুব কম। ঠিক আছে, তাহলে লোমকূপের সংখ্যা যদি কম হয় তাহলে তারা কি করবে? তার শরীর থেকে ঘাম কম নিঃসৃত হবে। এইভাবে তারা কিন্তু জলের অপচয় বন্ধ করে। এছাড়াও উটের যে কুঁজ এবং উটের যে মোটা চামড়া, তার নিচে এক ধরনের পুরু ফ্যাটের আস্তরণ থাকে। সেই পুরু ফ্যাটের আস্তরণ থেকে আপৎকালীন অবস্থায় কি করে? তারা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওখান থেকে জল সংগ্রহ করে এবং সেই জল তাদের দেহের বিভিন্ন কাজকর্মে লাগায়। এছাড়াও আমরা দেখি যে উটের যেসব আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, যাকে আমরা বাংলায় বলি লোহিত রক্তকণিকা, তো এই লোহিত রক্তকণিকা একটু বিশেষ আকৃতিতে হয়। কেমন? না, ডিম্বাকার। এই ডিম্বাকার হওয়ার জন্য এ কি করে? প্রচুর পরিমাণে অক্সিজেন বহন করতে পারে। ঠিক আছে, আর তার সাথে সাথে কি হয়? এ যখন প্রচুর পরিমাণে জল পান করে উট, তখন তার আয়তনকে আরবিসির আয়তনকে প্রায় 240% পর্যন্ত বর্ধিত করতে পারে। এর ফলে কি হয়? সে অভিস্রাবণ চাপ থেকে তার আরবিসি গুলো খুব সহজেই রক্ষা পায় এবং তার সাথে সাথে আরবিসি আবার নিউক্লিয়াস যুক্ত। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার জন্য এই আলাদা করে এই আরবিসি বা লোহিত রক্ত কণিকাগুলি নিজস্বভাবে এই অতিরিক্ত জল তারা শোষণ করে এবং সঞ্চয় করে রাখে, যাতে পরবর্তীতে তারা ভবিষ্যতে কাজে লাগাতে পারে। এরপর আসি আচরণগত অভিযোজন। অর্থাৎ কিছু কিছু প্রাণীরা তাদের আচরণের এমন পরিবর্তন করেছে যাতে তাদের জীবনযাত্রা আরো সহজ হয়ে ওঠে। এটি হলো আচরণগত অভিযোজন। কিরকম? যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই শিম্পাঞ্জি কি সেটা প্রায় আমরা প্রত্যেকেই জানি। তো এই শিম্পাঞ্জিরা তারা তো জঙ্গলে বসবাস করে। সেই জঙ্গলে তারা যখন কোনো গর্ত থেকে পিঁপড়ে ধরে খায়, তখন তারা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে। অর্থাৎ মানুষেরা যেমন বিশেষ পদ্ধতি অবলম্বন করে না, সেরকম এই শিম্পাঞ্জিরাও বিশেষ বুদ্ধিমান হওয়ার জন্য
তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। যেমন পিঁপড়ার গর্তে তারা হাতের পরিবর্তে একটা লাঠি বা কোনো ছোট টুকরো কাঠের টুকরো ঢুকিয়ে তারপর পিঁপড়ে বের করে সেগুলো ধরে ধরে খায়। মজার না? এছাড়াও আরো তারা কি করে, যে শক্ত কোনো বাদাম, ঠিক আছে, বাদাম জাতীয় যে ফল আছে সেগুলোকে ভেঙে খাওয়ার জন্য তারা মোটা মোটা কাঠের টুকরো বা পাথর ব্যবহার করে, ঠিক আছে। আর এছাড়াও আরো এক ধরনের পদ্ধতি অবলম্বন করে। সেটা কিরকম? তারা যখন কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন তারা রোগাগ্রস্ত হয়ে পড়ে, তো তাদের তো আর ডাক্তার ফ্যাসিলিটিস নেই, তখন তারা কি করে, তারা ওই সব জঙ্গলের এক ধরনের বিশেষ ভেষজ উদ্ভিদ, যেমন বলতে পারি অ্যাসপিলিয়া রুডিস নামক এক ধরনের উদ্ভিদ আছে, সেই উদ্ভিদকে ভক্ষণ করে তারা তাদের রোগ নিরাময় করে, ঠিক আছে। আর এক ধরনের প্রাণী বলতে পারি মৌমাছি। মৌমাছি তো আমরা কাছে পিঠে চারিদিকেই দেখি, তো এটি একটি কীট অর্থাৎ পতঙ্গ শ্রেণীর প্রাণী। তো এরা কি করে, এরা তো মৌচাকে বসবাস করে, তো মৌচাকে থেকে যখন তারা খাবারের সন্ধানে যায় তখন তারা বিভিন্ন জায়গায় খাবার সন্ধান করে। তো তারা যদি খাবার কিছুটা দূরে সন্ধান পায় তখন তারা এক ধরনের বিশেষ নৃত্য করে, যাকে দেখতে অনেকটা ইংরেজির আটের মতো বা বাংলার চার, এইভাবে এই আকৃতির নৃত্য করে। একে বলা হয় ওয়াগটেল বা ওয়াগেল নৃত্য। এছাড়াও তারা যদি নিকটে অর্থাৎ মৌচাকের কাছাকাছি কোনো অঞ্চলে যদি খাবারের সন্ধান পায় তখন তারা আরেক ধরনের বিশেষ নৃত্য করে, যাকে বলা হয় চক্রাকার নৃত্য, অর্থাৎ তারা গোল গোল রাউন্ড আকারে চক্রাকারে নৃত্য করে। তো এইভাবেই তারা তাদের অন্যান্য সাথীদেরকে বা কর্মী মৌমাছিদেরকে তারা বার্তা প্রদান করে যে খাবারের অবস্থান সম্বন্ধে। তো দেখা গেল এইসব নিম্ন শ্রেণীর প্রাণীরাও কিন্তু তাদের আচরণের অভিযোজন ঘটিয়ে বিভিন্ন এইসব প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জীবনযাত্রাকে খুব সহজ করে দিয়েছে। তো আজ এ পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। আর অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। নমস্কার।